হাই, আমি শিশির স্যার। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা পরপর আমার এই যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো তোমরা পেতে থাকবে। আজকে আমরা আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও তার গুরুত্ব এবং ফলাফল। সাঁওতালরা ছিল একেবারেই সহজ সরল, কঠোর পরিশ্রমী কৃষিজীবী এক সম্প্রদায় এবং তারা বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, ভাগলপুর, মানভূম ও ছৌনাগপুরের বিস্তীর্ণ অঞ্চলে বনভূমিতে তারা বসবাস করত এবং সেখানে তারা পতিত জমিগুলিকে উদ্ধার করে কৃষিকাজ করত। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে সেখানে এই যে সাঁওতালদের যে নিজস্ব প্রস্তুত করা জমিগুলি, সেইগুলিতেও কিন্তু রাজস্ব চাপিয়ে দেওয়া হয় বা সেই জমিগুলো রাজস্বের আওতায় চলে আসে। এর ফলে ব্রিটিশ কোম্পানির কর্মচারী ও জমিদারদের অত্যাচারের ফলে এই সাঁওতালরা এই স্থান ত্যাগ করতে বাধ্য হয় এবং তারা রাজমহল পার্বত্য অঞ্চলের ও মুর্শিদাবাদের একাংশে তারা জঙ্গল পরিষ্কার করে বসবাস করতে শুরু করে এবং সেই অঞ্চলে তারা নাম দেয় দামিন ই কোহ বা পাহাড়ের প্রান্তদেশ। কিন্তু সেখানেও তারা শান্তিতে বসবাস করতে পারেনি। কিছুদিনের মধ্যেই সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ও জমিদার ও মহাজনরা সেখানে গিয়ে হাজির হয় এবং তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করে। এর ফলে বাধ্য হয়ে তারা 1855 খ্রিস্টাব্দের 30শে জুন সিধু ও কানুর নেতৃত্বে বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল এবং এই বিদ্রোহকে বলা হয় সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ। এখন আমরা দেখব যে কি কি কারণে এই শান্তিপ্রিয় সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। না, এই সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ ছিল রাজস্ব আরোপ। অর্থাৎ সাঁওতালরা যে সমস্ত জমিগুলি নিজেরা পরিশ্রম করে তৈরি করেছিল বা পতিত জমিগুলিকে বা জঙ্গল কেটে পরিষ্কার করে তারা জমি তৈরি করেছিল, সেই জমিগুলিতেও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তের পর রাজস্ব চাপিয়ে দিয়েছিল। এর ফলে জমিদার ও মহাজনদের অত্যাচার এবং ইংরেজ কর্মচারীদের অত্যাচারের ফলে এই সাঁওতালরা এই বিভিন্ন স্থান ত্যাগ করতে বাধ্য হচ্ছিল। দ্বিতীয়ত বলা যায় যে অন্যান্য কর, অর্থাৎ শুধুমাত্র যে রাজস্বের চাপ তাই নয়, রাজস্বের বাইরেও জমিদার ও কোম্পানির কর্মচারীরা বিভিন্ন ধরনের উপকর আদায় করত ও বিভিন্ন অজুহাতে তারা কর চাপাতো। এইভাবে সাঁওতালরা দিনের পর দিন সর্বশান্ত হয়ে পড়ছিল। তৃতীয়ত বলা যায় মহাজানি শোষণ। সাঁওতালদেরকে নগদে রাজস্ব দিতে হতো, এর ফলে তারা চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো মহাজনদের কাছে এবং এই ঋণ নিতে গিয়ে তারা কামিয়াতি ও হারওয়াহি নামক দুইটি বন্ডে স্বাক্ষর করতে বাধ্য হতো এবং এর ফলে তারা ঋণ দিতে ব্যর্থ হলে বা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে তারা তাদের জমি, ফসল, লাঙল, গবাদি পশু সব কিছু হারাতো এবং বাধ্য হয়ে তারা মহাজনের জমিতে বেগার খাটত। চতুর্থত বলা যায় ব্যবসায়ীদের প্রতারণা। এই সাঁওতাল পরগনার বাইরে যে সমস্ত মানুষ ছিল তাদেরকে সাঁওতালরা বলতো দিকু এবং এই দিকুরা বিভিন্নভাবে সাঁওতালদেরকে বিব্রত করত। বিশেষ করে ব্যবসায়ীরা সাঁওতালদেরকে বিভিন্নভাবে ঠকাতো। তারা এই সাঁওতাল পরগনায় বিভিন্ন জিনিস কেনাবেচার জন্য দুই ধরনের বাটখারার ব্যবহার করত, যাকে বলা হয় কেনারাম ও বেচারাম। অর্থাৎ কেনারাম বাটখারার ওজন ছিল বেশি, যার দ্বারা তারা সাঁওতালদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনত, এবং বেচারাম বাটখারার ওজন ছিল কম, যার মাধ্যমে তারা বিভিন্ন জিনিস সাঁওতালদেরকে বিক্রি করত। অর্থাৎ তারা কেনার সময় বেশি ওজনের জিনিস নিত এবং বিক্রি করার সময় তারা কম ওজনের জিনিস দিত। এইভাবে এই সহজ সরল সাঁওতালদেরকে তারা বিভিন্নভাবে ঠকাতো। কিন্তু ধীরে ধীরে সাঁওতালরা যখন উপলব্ধি করতে শুরু করে, এই সমস্ত কারচুপিগুলি ধরতে শুরু করে, তখন তাদের মধ্যে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে যায়। পঞ্চমত বলা যায় রেল কর্মচারী ও ঠিকাদারদের অত্যাচার। এই সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে রেলপথ নির্মাণের কাজ শুরু হলে সাঁওতালরা সেখানে
শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করে, কিন্তু তাদেরকে মজুরি কম দেওয়া হতো। এবং তার বাইরেও এই যে রেল কর্মচারীরা ছিল এবং যে সমস্ত ঠিকাদাররা ছিল, তারা জোর করে সাঁওতালদের হাঁস, মুরগি, ছাগল কেড়ে নিত এবং তাদের মহিলাদের সম্মানহানি করতেও তারা পিছপা হতো না। এইভাবে দিনের পর দিন তাদের অত্যাচার সাঁওতালদেরকে অতিষ্ঠ করে তুলেছিল। ষষ্ঠত বলা যায় সাঁওতাল নিয়ম নীতি বাতিল। সাঁওতালরা নিজেদের নিয়ম নীতি অনুযায়ী চলতো, তারা নিজেদের নিয়ম অনুযায়ী বিচার করত, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেই নিয়ম নীতি বাতিল করে দেয় এবং সেখানে কোম্পানির যে জটিল নিয়ম নীতি তা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে সাঁওতালরা বিক্ষুব্ধ হয়েছিল। সপ্তমত বলা যায় অরণ্যের অধিকারে হস্তক্ষেপ। সাঁওতালরা বরাবরই অরণ্যে বসবাস করত এবং অরণ্য তাদের কাছে ছিল প্রিয় এবং অরণ্যকে কেন্দ্র করেই তারা তাদের জীবন ও জীবিকা নির্বাহ করত। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন আইন ও নিয়ম চালু করে এই সাঁওতালদের যে অরণ্যের অধিকার তাতে হস্তক্ষেপ করলে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। অষ্টমত বলা যায় ধর্মান্তরিতকরণ ও নীল চাষ। এই সময় খ্রিস্টান মিশনারিরা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে ও জোর করে সাঁওতালদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছিল এবং এর ফলে সাঁওতালরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছিল বা বিক্ষুব্ধ হচ্ছিল। অপরদিকে এই সময় ভারতে নীল চাষ শুরু হলে নীলকররা জোর করে খাদ্যশস্যের জমিতে সাঁওতাল কৃষকদেরকে নীল চাষ করতে বাধ্য করাচ্ছিল। এর ফলে যেরকম খাদ্যশস্যের অভাব দেখা দিচ্ছিল, সেরকম ঠিক নীলকর সাহেবদের অত্যাচারও বৃদ্ধি পাচ্ছিল। এর ফলে এই রূপ জটিল পরিস্থিতিতে বা এইভাবে দিনের পর দিন অত্যাচার ও শোষণের ফলে সাঁওতালদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তারা 1855 খ্রিস্টাব্দের 30শে জুন সিধু ও কানুর নেতৃত্বে ভগ্নাডিহির মাঠে 10,000 সাঁওতাল সমবেত হয় এবং সেখানে তারা পৃথক সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করে এবং এই সময় স্থানীয় কামার, কুমোর, তেলি, তাঁতি, চাষি প্রভৃতি শ্রেণীর মানুষ তারা সাঁওতালদেরকে সমর্থন করে এবং 7ই জুলাই তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে এবং এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল সিধু কানু নামে 2 ভাই, তাছাড়াও ছিল চাঁদ ও ভৈরব নামে 2 ভাই এবং কালো প্রমাণিক, ডোমন মাঝি ও বীর সিং প্রমুখরা। এবং এই আন্দোলন শুরু হয় দিঘি থানায় প্রথম এবং সেইখানে অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত এবং মহাজন কেনারাম ভগত সহ আরও অনেক জমিদার ও মহাজনদেরকে হত্যা করা হয় এবং পাকুড়ের রাজবাড়ি এই বিদ্রোহীদের দখলে চলে আসে এবং অতি দ্রুত এই বিদ্রোহ ভাগলপুর থেকে মুঙ্গের এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশেও এই বিদ্রোহ প্রসার ঘটে এবং বিদ্রোহীরা বিস্তীর্ণ অঞ্চলে রেল স্টেশন, থানা, ডাকঘর প্রভৃতি আক্রমণ করতে শুরু করে। এছাড়াও তারা ইউরোপীয় ও দেশীয় জমিদারদের বাসস্থানগুলি আক্রমণ করতে শুরু করে। এইভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সাঁওতাল বিদ্রোহের ভয়ে আতঙ্কিত হয়ে তারা কিন্তু বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই বিদ্রোহ দমনে নেমে পড়ে এবং সিধু ও কানুকে ফাঁসি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিদ্রোহীদেরকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয় এবং এইভাবে ব্রিটিশ কোম্পানির শোষণ ও দমন পীড়নের চাপে 1857 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহ স্তব্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এবং ব্রিটিশ কোম্পানি তারা 23,000 বিদ্রোহীকে নির্মমভাবে হত্যা করে। এখন আমরা দেখব যে এই যে সাঁওতাল বিদ্রোহ তার চরিত্র কীরূপ ছিল, অর্থাৎ বিভিন্ন লেখক ও ঐতিহাসিকদের বিভিন্ন লেখা ও বিশ্লেষণ দেখলে এই সাঁওতাল বিদ্রোহের কিছু চরিত্র বা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। তাই প্রথম হলো যে এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হলো
এই বিদ্রোহ ছিল গণমুখী আন্দোলন বা এই বিদ্রোহের গণমুখিতা। সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই বিদ্রোহে কিন্তু তেলি, কামার, কুমোর, চামা, তাঁতি বিভিন্ন শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং এই বিদ্রোহ শেষ পর্যন্ত এক গণমুখী চরিত্র লাভ করেছিল। দ্বিতীয়ত বলা যায় শোষিত কৃষক শ্রেণীর বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত সাঁওতাল কৃষক ও শোষিত বিভিন্ন কৃষক শ্রেণীর ইংরেজ জমিদার ও নীলকরদের বিরুদ্ধে এক বিদ্রোহ। তাই এই বিদ্রোহকে বলা হয় যে শোষিত কৃষক শ্রেণীর বিদ্রোহ। তৃতীয়ত সকলের বিদ্রোহ, অর্থাৎ এই বিদ্রোহে নারী, পুরুষ, যুবক, যুবতী, বয়স্ক মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ বা বিভিন্ন শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। অবশেষে এই বিদ্রোহ সকলের বিদ্রোহে পরিণত হয়েছিল। তাই এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই বিদ্রোহ ছিল সকলের বিদ্রোহ। চতুর্থত বলা যায় যে ব্রিটিশ বিরোধিতা। না, এই বিদ্রোহ ছিল মূলত ব্রিটিশ বিরোধী, কারণ ব্রিটিশের অনুগ্রহপুষ্ট জমিদার, মহাজন ও নীলকরদের বিরুদ্ধেই ছিল এই বিদ্রোহ। তাই এই বিদ্রোহের যে মূল লক্ষ্য ছিল তা ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। তাই বাংলার লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে বলেন যে সাঁওতাল বিদ্রোহের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে 1857 সালের বিদ্রোহকে যদি স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া হয় তাহলে সাঁওতাল বিদ্রোহকেও একই মর্যাদা দেওয়া উচিত। অপরদিকে কালীকিঙ্কর দত্ত তার মতে সাঁওতাল বিদ্রোহ ক্রমশ নিম্ন শ্রেণীর গণ আন্দোলনে পরিণত হয়েছিল এবং গবেষক সুপ্রকাশ রায় তার ভাষায় সাঁওতাল বিদ্রোহ সমগ্র ভারতে ইংরেজ শাসনের ভিত্তিমূল পর্যন্ত কাঁপাইয়া দিয়াছিল এবং ইহা ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ। এইভাবে বিভিন্ন ঐতিহাসিকেরা এই সাঁওতাল বিদ্রোহের গুরুত্বকে ব্যাখ্যা করেছেন বা তার চরিত্রকে বিশ্লেষণ করেছেন। এখন আমরা দেখব এই যে সাঁওতাল বিদ্রোহ তা হয়তো ইংরেজ বা ব্রিটিশদের দমন পীড়নের ফলে স্তব্ধ হয়েছিল বা ব্যর্থ হয়েছিল, তা সত্ত্বেও এই বিদ্রোহের কিছু সুদূরপ্রসারী ফলাফল বা গুরুত্ব লক্ষ্য করা যায়। সে গুরুত্বগুলি হলো কি না, এই যে সাঁওতাল বিদ্রোহের ফলেই সরকার বাধ্য হয়ে ভাগলপুর ও বীরভূম জেলার কিছু অংশ নিয়ে সাঁওতাল পরগনা নামক পৃথক অঞ্চল গঠন করেছিল এবং সেখানে সাঁওতালদের নিজস্ব আইন কানুন বা নিয়ম নীতি বলবৎ হয়েছিল। দ্বিতীয়ত সরকার সাঁওতালদেরকে একটি পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল এবং বলা হয়েছিল যে সেখানে কোনো সরকারি আইন কার্যকরী হবে না। তৃতীয়ত বলা যায় যে সাঁওতাল পরগনায় 3 বছরের জন্য জমিদার ও মহাজনদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। এর ফলে কিছুদিন হলেও সাঁওতালদের উপর এই যে মহাজন ও জমিদারদের অত্যাচার, সেই অত্যাচার হ্রাস পেয়েছিল। চতুর্থত এই সাঁওতাল বিদ্রোহের ফলেই সাঁওতালদের উপর রাজস্বের হার কম করা হয়েছিল। পঞ্চমত বলা যায় যে এই যে সাঁওতাল বিদ্রোহ, সেই বিদ্রোহ কিন্তু কৃষক ও সাধারণ মানুষকে পরবর্তীকালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হওয়ার পথ দেখিয়েছিল। অবশেষে আমরা স্বীকার করতে বাধ্য যে এই সাঁওতাল বিদ্রোহই কিন্তু 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পথ প্রস্তুত করেছিল।